বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের জানুয়ারি মাসের পরিচর্যা। ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস হলো চন্দ্রমল্লিকা গাছে ফুল ফোটার আদর্শ সময়। কিন্তু যদি তোমাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছে ডিসেম্বর জানুয়ারি মাসেও কোনো রকম কোনো ফুলের দেখা না পাও, তাহলে বুঝতে হবে যে কয়েকটা ভুল তোমরা এই সময় করে ফেলছো, যে কারণে তোমাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ফুলের দেখা পাওনি। চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে জানতে হবে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তবে আজকের এই ভিডিওতে বলবো কয়েকটা পরিচর্যার কথা এবং কি খাবার এই জানুয়ারি মাসে প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে জানুয়ারি মাস থেকে তোমাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, যদি তোমাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছে ডিসেম্বর জানুয়ারি মাসে ফুল না ফোটে, তাহলে চন্দ্রমল্লিকা গাছের জায়গা পরিবর্তন করতে হবে। চন্দ্রমল্লিকা গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আসে। যদি তোমরা এই গাছকে ছায়া জায়গায় রেখে দাও, তাহলে কখনোই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে না। কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর লাগে এমন একটা জায়গায় চন্দ্রমল্লিকা গাছকে রাখতে হবে, তবেই চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। পর্যাপ্ত সূর্যালোক এবং সময় মতো যদি খাবার প্রয়োগ করতে পারো, তাহলে চন্দ্রমল্লিকা গাছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই 3টে মাস প্রচুর পরিমাণে ফুল ফুটবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা গাছে আমরা যদি অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করি, তাহলে চন্দ্রমল্লিকা গাছে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে। এই সমস্ত গাছে ফুল বেশি পরিমাণে আনতে গেলে জলের পরিমাণটা বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। টবের মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে, কখনোই অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করা যাবে না। ওভার ওয়াটারিং একেবারেই করা যাবে না। যখন টবের মিডিয়া এরকম শুকনো দেখতে পাবে, ঠিক সেই সময় টবের মিডিয়াতে জল প্রয়োগ করতে হবে। তবে ওভার ওয়াটারিং কিন্তু কখনোই করা যাবে না। যখন দেখবে যে গাছের পাতা এরকম ধীরে নিচের দিকে ঝুলে যাচ্ছে, সেই সময় তোমরা গাছে জল প্রয়োগ করবে। যদি বুঝতে না পারো যে কখন জল প্রয়োগ করতে হবে, কখন করতে হবে না, তো তোমরা একটা সিমটম দেখলেই বুঝতে পেরে যাবে গাছের পাতা কিন্তু সামান্য নিচের দিকে ঝুঁকে যাবে। চন্দ্রমল্লিকা যেহেতু একটা পার্মানেন্ট ফুলের গাছ, তাই অতিরিক্ত জল প্রয়োগ করে গাছটাকে যদি তোমরা মেরে ফেলো, তাহলে পরের বছর এই গাছ থেকে কিন্তু নতুন চারা গাছ আর তৈরি করতে পারবে না। তাই পর্যাপ্ত পরিমাণ জল প্রয়োগ করতে হবে এবং এই গাছকে সারা বছর বাঁচিয়ে রাখতে হবে। তবেই আমরা পরবর্তী সময় এই গাছের ডাল থেকে নতুন করে চারা তৈরি করতে পারবো এবং পরবর্তী সময় বা পরের বছর আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। টিপস নাম্বার 3, বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছে ফুল একবার ফুটে যাওয়ার পর সেই ফুলকে কিন্তু আমাদেরকে ডেড হেডিং করতে হবে। ডেড হেডিং না করলে সেই গাছ থেকে আমরা আবার পরবর্তী সময় ফুল পাবো না। অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি এই 3টে মাস যদি প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা গাছে ফুল পেতে চাই, তাহলে একবার ফুল শুকিয়ে যাওয়ার পর ফুলের কালার যখন বিবর্ণ হয়ে যাবে, সেই সময় আমাদেরকে কিন্তু এই ফুলগুলোকে কেটে রিমুভ করে দিতে হবে গাছ থেকে। গাছের মধ্যে যদি আমরা এই ফুলগুলোকে রেখে দিই, শুকনো ফুলগুলোকে, তাহলে পরবর্তী যে ফুলগুলো আসছে, যে কুঁড়িগুলো আসছে, সেগুলো আর ফুলে পরিণত হতে চাইবে না, কুঁড়ি অবস্থাতেই থেকে যাবে। তাই এই ফুলগুলোকে রিমুভ করে গাছে আবার পুনরায় খাবার প্রয়োগ করতে হবে। তবে কিন্তু এই গাছের যে বাদবাকি কুঁড়িগুলো রয়েছে, এই কুঁড়িগুলো আবার বড় সাইজের হবে এবং প্রচুর পরিমাণে আবার চন্দ্রমল্লিকা গাছে নতুন করে ফুল ফুটবে। তাই এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে, তবে আমরা চন্দ্রমল্লিকা গাছ থেকে বারে বারে ফুল পেতে থাকবো। তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমরা কি আর দ্বিতীয়বার ফুল পাবো? অবশ্যই ফুল পাবো। যদি এইরকমভাবে তোমরা ডেড হেডিং করো, তাহলে অবশ্যই আমরা ফুল পাবো। শুকিয়ে যাওয়া ফুল গাছে রেখে দিলে গাছের অনেকটা এনার্জি লস হয় এবং গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। টিপস নাম্বার 4, বন্ধুরা, যে কোনো গাছের যদি 15 দিন অন্তর অন্তর টবের মাটি হালকা করে খুশে দেওয়া হয়, তাহলে সেই গাছের মাটি যেমন আলগা থাকে, তেমন গাছের শিকড়ের চলাচল ভালো হয়। শিকড়ের যত ভালো বৃদ্ধি হবে, তবে গাছের ভালো বৃদ্ধি হবে। যে কারণে প্রতি 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়া হালকা করে খুশে দিতে হবে, না হলে শক্ত হয়ে জমাট বেঁধে যাবে উপরের দিকের মাটি, নিচের দিকের মাটিও সেই সঙ্গে জমাট হতে থাকবে। প্রতি 15 দিন অন্তর অন্তর এই কাজটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। তাছাড়া আমরা যদি মাটি ভালোভাবে খুশে না দিই, উপরে জল প্রয়োগ করলে নিচের দিকের মাটি ভিজবে না এবং গাছে যে খাবারটা আমরা প্রয়োগ করব, সেই খাবার নিচের দিকে যাবে না। তাই প্রতি 15 দিন অন্তর অন্তর এই কাজটা অবশ্যই করতে হবে। টিপস নাম্বার 5, বন্ধুরা, এই সময় চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। জাপ পোকার আক্রমণ খুব বেশি হয়। এই জাপ পোকা আমাদের গাছের কুঁড়ি রস বা গাছের ডালের রস শোষণ করে খেয়ে নেয় এবং গাছের কুঁড়ি আর বড় হতে পারে না। তাছাড়া ফুল যদি ফোটে, ফুলের আকৃতি খুব খারাপ হয়। তো
তো দেখো আমি এখানে যেটা প্রয়োগ করছি সেটা কাকা পেস্টিসাইড। যখন গাছে পোকামাকড়ের আক্রমণ, বিশেষ করে এই জাপ পোকার আক্রমণ খুব কম থাকে, সেই সময় আমরা নিম তেল অথবা কাকা স্প্রে করি। আর যদি পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায় তাহলে ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার অথবা বিভিন্ন নামে পাওয়া যায় কীটনাশক, তো এই কনফিডার পেস্টিসাইড আমি ইউজ করি। তো এটা খুব ভালো কাজ হয়। 1 লিটার জলে 1 ml মিশিয়ে কনফিডার পেস্টিসাইড ইউজ করতে হবে। আর যদি পোকামাকড়ের আক্রমণ খুব কম থাকে সেক্ষেত্রে কাকা অথবা নিম তেল প্রয়োগ করতে হবে। নিম তেলটা যখন গাছে কোনো রকম কোনো পোকামাকড় থাকে না সেই সময় যদি তোমরা প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারো তাহলে গাছে পোকামাকড়ের আক্রমণ কম হয়। কিন্তু আমরা অনেক সময় কাজের চাপে গাছে পেস্টিসাইড স্প্রে করতে ভুলে যাই, তখন আমাদের গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে যায়। তো সেই সময় আমাদেরকে কিন্তু এই কনফিডার পেস্টিসাইডটা ইউজ করতে হবে। তো যদি কাকাতে না যায় তাহলে কনফিডার স্প্রে করতে হবে। তাছাড়া বন্ধুরা এই পেস্টিসাইড প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর আমাদেরকে গাছে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। তো আমি আমার গাছে যেটা স্প্রে করি সেটা সিউইড এক্সট্রাক্ট, বায়োভিটেক্স, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। তো এই বায়োভিটেক্স সিউইড এক্সট্রাক্ট যেটা আছে এটা যদি গাছে তোমরা স্প্রে করতে পারো তাহলে গাছের পাতা যেমন সবুজ থাকে, গাছের কুঁড়িগুলো ফুলের আকৃতি খুব বড় বড় হয় এবং গাছে পোকামাকড়ের আক্রমণও অনেকটা কম হয়। এটা স্প্রে করলে গাছের ইমিউনিটি বৃদ্ধি পায়। তো সেই কারণে এটা কিন্তু তোমরা 15 দিন অন্তর অন্তর একবার করে অবশ্যই স্প্রে করবে। বন্ধুরা এতক্ষণ তো বললাম পরিচর্যার কথা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। চন্দ্রমল্লিকা গাছে আমরা জানুয়ারি মাসে কি খাবার প্রয়োগ করব। প্রতি সপ্তাহে একটা খাবার এই চন্দ্রমল্লিকা গাছে যদি প্রয়োগ করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। যদি প্রতি সপ্তাহে না সম্ভব হয় তাহলে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে। তো কি সেই খাবার? সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করলে চন্দ্রমল্লিকা গাছে ফুলের কালার যেমন ঠিক থাকবে তেমন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। রাসায়নিক খাবার প্রয়োগ করলে অনেক সময় ফুলের কালার পরিবর্তন হয়ে যায়, যে কারণে আমি সব সময় তোমাদেরকে জৈব খাবার প্রয়োগ করার কথা বলি। বন্ধুরা এই সময় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একটু কম প্রয়োগ করতে হবে। এখন পটাশিয়াম সমৃদ্ধ খাবার গাছে বেশি প্রয়োগ করতে হবে। তো পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করার জন্য দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি 500 ml জল নিয়েছি। 500 ml জলের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা পেঁয়াজের খোসা। ও পেঁয়াজের খোসার যে উপরের লেয়ারটা আমরা ফেলে দিই সেই উপরের লেয়ারটাই শুধুমাত্র নিতে হবে। দেখো 4 থেকে 5টা পেঁয়াজের খোসা 500 ml জলের মধ্যে আমি ভিজিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আরও একটা উপাদান মেশাবো, তবে তার আগে এটাকে আমি 1 দিন বা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দেওয়ার পর এর যে লিকুইডটা তৈরি হবে সেটাই আমরা গাছে প্রয়োগ করব। তো তোমরা কিন্তু এটা একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখতে পারো, তাহলে 12 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তবে যেহেতু আমি ঠান্ডা জলে ভেজাচ্ছি তাই আমি এটা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। চাপা দিয়ে ছায়া জায়গায় রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। তারপর দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গাছে প্রয়োগ করার জন্য। তবে এর সঙ্গে কিন্তু আরও একটা উপাদান মেশাতে হবে। তো তার আগে দেখো আমি কিন্তু সাধারণ জল মিশিয়ে দিলাম। 500 ml সাধারণ জলের মধ্যে আমি পেঁয়াজের খোসা ভিজিয়েছিলাম, তো তার মধ্যে আমি আরও 500 ml সাধারণ জল মিশিয়ে দিলাম। এবার অন্য একটা পাত্র নিয়েছি, অন্য একটা পাত্রের মধ্যে আমি এখান থেকে, তোমরা চাইলে ছেঁকে নিতে পারো তবে আমি আর ছেঁকে নেব না। তো এখান থেকে সম্পূর্ণ 1 লিটার তরল খাবারটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো যেন পেঁয়াজের খোসাগুলো না গাছের গোড়ায় যায়, তো পেঁয়াজের খোসাগুলো আমি হাত দিয়ে তুলে নেব। তো তোমরা চাইলে কিন্তু এটা ছেঁকেও নিতে পারো। পেঁয়াজের খোসা সরাসরি গাছের গোড়ায় দিলে অনেক সময় ফাঙ্গাসজনিত কারণে গাছের সমস্যা হতে পারে, যে কারণে খোসাগুলো আমরা দেবো না, শুধুমাত্র খোসা ভেজানো জলটাই ইউজ করব। তো এই 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো কফি পাউডার। তো এটা দেখো এটা 2 টাকার পাতা। তো 2 টাকার পাতায় যতটুকু পরিমাণ আছে ঠিক ততটুকু পরিমাণ আমরা কিন্তু এই 1 লিটার পেঁয়াজের খোসা ভেজানো তরল খাবারের সাথে মিশিয়ে নেব। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন পেঁয়াজের খোসা ভেজানো জল, ঠিক তেমনই কিন্তু কফি পাউডারের মধ্যে আছে পটাশিয়াম, তাছাড়া ফসফরাস আছে এবং আছে বিভিন্ন ধরনের ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টস। তো এই যে খাবারটা বন্ধুরা প্রয়োগ করার আগে ভালোভাবে কিন্তু টবের মিডিয়া, প্রত্যেকটা টবের মিডিয়া হালকা করে খুশে নিতে হবে। আগেও দেখিয়েছি, প্রত্যেকটা টবের মিডিয়া খুশে তবে কিন্তু আমরা গাছে খাবারটা প্রয়োগ করতে পারবো। তো একটা 8 ইঞ্চি টবের জন্য দেখো এই অনুষ্ঠান বাড়ির যে গ্লাস আছে এই গ্লাসের করে আমি কিন্তু খাবারটা মেপে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে লিকুইডটা তৈরি হয়েছে লাল রঙের যে লিকুইডটা, এই লিকুইডটা আমরা কিন্তু একটা 8 ইঞ্চি টবে 2 গ্লাস পরিমাণ প্রয়োগ করব। 2 গ্লাস পরিমাণ প্রয়োগ করছি তার কারণ অতিরিক্ত এখন দেবো না, অতিরিক্ত দিলে টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তাই অতিরিক্ত প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। 2 গ্লাস পরিমাণ আমি একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। যদি 6 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 1 গ্লাস পরিমাণ প্রয়োগ করবে, আর যদি 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে তোমরা 4 গ্লাস পরিমাণ পেঁয়াজের খোসা ভেজানো জল প্রয়োগ করবে। তো এইভাবে তোমরা একটু মেপে মেপে গাছে প্রয়োগ করবে, তাহলে দেখবে যে ঠিকঠাক মতো খাবার প্রয়োগ করা হবে। এটা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা এই ছিল আমার চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য।
যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এমনিতে প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় ভিডিও যায়, তবে ব্যক্তিগত কিছু কারণের জন্য কয়েকদিন ভিডিও ঠিক সময় মতো আমি দিতে পারছি না। নেক্সট মন্ডে থেকে আমি কিন্তু আবার সময় মতো ভিডিও দেব। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।